বুঝলেন, তেভাগা আন্দোলন বর্গা আইনে ৭৪ বছর প্রায় পেরিয়ে গিয়েছে। এখন যেই সময়তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা ২০২৪ সাল। আর ২০২৪ সালে দাঁড়িয়ে যখন প্রেমের বার্তা, যখন ভালোবাসার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেওয়ার চেষ্টা করছেন, তখন সেই জায়গাতে গ্রাউন্ড লেভেলে এমন দহরম মহরম পরিস্থিতি সত্যিই হয়তো নজর কাটছে বারবার করে। সন্দেশখালী নিয়ে বারবার সংবাদ শিরোনামে কথা বলতে হচ্ছে, তার কারণ জ্বলছে সন্দেশখালী, এবং সেই সন্দেশখালী নিয়ে রাজনীতিকরণের কি সত্যি চেষ্টা চলছে নাকি সত্যি সেখানে কিছু হয়েছে জানার চেষ্টা করবো আগামী ১ ঘন্টা। এখন ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে ৭টা মনে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো শুরু করবার আগে একেবারে অঞ্জনের সাব প্রশ্ন দেখুন। আমার প্রথম প্রশ্ন, যে আশঙ্কার জন্য বিরোধী দলনেতাকে আটকানো হচ্ছিল অশান্তি তৈরি হবে, এক জায়গাতেও সে চিত্র ধরা পড়লো না, তাহলে ঠিক কিসের ভয় নেপথ্যে কাজ করছিল? আমার দ্বিতীয় প্রশ্ন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হওয়া সত্ত্বেও বারবার সংবাদ মাধ্যমকে হেনস্থার শিকার হতে হচ্ছে কেন? আমার তৃতীয় প্রশ্ন, কলকাতায় বিজেপি অফিসে শিখদের বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর টুইট, সন্দেশখালী থেকে মোড় ঘোরানোর চেষ্টা। আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, একই অভিযোগের ভিত্তিতে যেখানে উত্তম সর্দার, শিবু হাজরা গ্রেপ্তার হয়, কিন্তু শেখ শাহজাহান মাস্টারমাইন্ড হওয়া সত্ত্বেও কোনো পদক্ষেপ নয় কেন? আগামী ১ ঘন্টা এই সব প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করবো, কিন্তু তার আগে আপনাদের সামনে উপস্থাপনা করবো এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছে বিশদ আলোচনায়। দেখুন। সন্দেশখালীর নির্যাতিতারা বারবার অভিযোগ করেছেন তাদের ওপর অত্যাচারের কথা। কেউ বলেছেন বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, তো কেউ জানিয়েছেন কোল থেকে বাচ্চা ফেলে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার সন্দেশখালীর গ্রামে পৌঁছতেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিজেদের ভয়ের কারণ জানালেন গ্রামবাসীরা। রাত্রেবেলা গ্রামে ঢুকে কিভাবে ভয় দেখানো হচ্ছে তাদের, সে কথাও জানান তারা। পাল্টা শুভেন্দু অধিকারী সকলকে একজোট হয়ে লড়াইয়ের পরামর্শ দিলেন। এদিন শুভেন্দু সন্দেশখালীর ৮ নম্বর মাঝের পাড়ার বিনাপানি সমাজ কল্যাণের মাঠে বসে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন। তিনি নন্দীগ্রামের প্রসঙ্গ তোলেন। বিরোধী দলনেতা বলেন, সন্ধ্যের পর কোনোভাবে বহিরাগতদের দেখেন তাহলে শাঁখ বাজাবেন, সেই সময় সবাই সতর্ক হয়ে যাবেন, একজোট হয়ে লড়াই করবেন। প্রসঙ্গত এর আগে যে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে প্রথমে উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু হয়েছিল, তার বাড়িতে রাত্রিবেলা ভাঙচুরের অভিযোগ ওঠে। অভিযোগকারিনী জানান, আমার বাড়িঘর ভেঙে দিয়েছে, ঘরের নিচটা ভেঙে দিয়ে দেখার চেষ্টা করছিল আমি ঘরে আছি কিনা। রাত 11:30 নাগাদ এসছিল তারা। আমি বাচ্চা নিয়ে লুকিয়ে রয়েছি। রাতে থাকলে সিসিটিভি ক্যামেরায় আজ আমার বডি দেখাতো। এর আগে এই সন্দেশখালীরই অপর এক মহিলা তথা বিজেপি কর্মী ভুজঙ্গ দাসের স্ত্রী অভিযোগ করেছিলেন, পুলিশের পোশাকে কয়েকজন তার বাড়িতে ঢোকেন, তারপর তার সন্তানকে কোল থেকে ফেলে দেন, ভাঙচুর করেন বাড়িঘর। ওই মহিলা জানিয়েছেন, পুলিশের সঙ্গে দুষ্কৃতী এসেছিল, গেটে লাথি মারছিল, আমার কোলের বাচ্চাকে ফেলে দিয়েছিল, এমনকি পুরুষ পুলিশ আমার হাতের পলা ভেঙেছে, চুল টেনেছে, নাইটি ধরে টেনেছে। তারপর গ্রামের লোক ঘটনাস্থলে আসতেই ওরা পালিয়ে যায়, এমনকি একটা পুলিশের তো লাথি মারতে গিয়ে প্যান্ট ফেটে গিয়েছে। ফলত বারবার যে অভিযোগ আসছিল বহিরাগতরা এসে এলাকা ভাঙচুর করছে, এবার তারই উপায় বললেন শুভেন্দু। নট অনলি শিবু, नॉट ओनली उत्तम सरदार, जियाउल मोल्ला, आलमगीर, शाहजहां का जितना भी करीबी आदमी है, सब लोग के खिलाफ एक्शन होना चाहिए। और लगातार हमारी लीडर लोग आता जाता चालू रहेगा। मैं फिर नेक्स्ट सोमवार मंडे 26 और भी एक द्वीप है जेलिया खाली, वहाँ अत्याचार चल रहा है, वहाँ मैं पहुंचने की कोशिश करूंगा। সন্দেশখালীতে যাওয়ার পথে বাধাপ্রাপ্ত হওয়ার সময় জনৈক পুলিশ অফিসার পাঞ্জাবি হওয়ার দরুন তাকে বাদানুবাদের মাঝে খালিস্তানি আখ্যা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। Nobody is making any comments on religion, only you are making. मैंने पगड़ी पहना तो आप मुझे खालिस्तानी बोलेंगे क्योंकि मैंने पगड़ी पहना है? हैं? ये आप लोग की हिम्मत है? अगर कोई पुलिस वाला पगड़ी पहना है तो वो खालिस्तानी है? ये आप लोग की औकात? ये आप लोग बोल रहे हैं? ये आपका लेवल है? ये आप लोग का लेवल है? एक पुलिस ऑफिसर जिसने पगड़ी पहना है उसको आप खालिस्तानी बोल रहे हैं?
क्योंकि वो अपना ड्यूटी कर रहा है। তারই পরিপ্রেক্ষিতে আজ বিজেপির সদর দফতর মুরলীধর সেন লেন পার্টি অফিসের সামনেই বিক্ষোভ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। একজন সংবাদ মাধ্যমে কর্মী হিসেবে দুটো ঘটনাকেই কন্ডেম করতে হচ্ছে। একাধারে যখন সন্দেশখালী কাণ্ড ঘটছে, একেবারে বারবার সন্দেশখালী প্রসঙ্গ উঠছে, কিন্তু শেখ শাহজাহান এখনও অধরা, এবং একই সাথে সন্দেশখালী কাণ্ডে যখন বিজেপি সেখানে পৌঁছচ্ছেন এবং বিজেপির কোনো নেতৃত্ব একেবারে বলে বসছেন খালিস্তানি। প্রশ্ন ওঠে, পাগড়ি পরলেই খালিস্তানি? এই প্রশ্ন উঠছে। এবার একেবারে আলোচনায় ফিরবো। আলোচনায় আসবার আগে পরিচয় পর্ব সারবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, স্টুডিওতে রয়েছেন মাননীয় অরিন্দম সরকার, তৃণমূল নেতা। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় সনাতন দত্ত, এসইউসিআই নেতা। আমাদের সঙ্গে অনলাইনে জুড়ে রয়েছেন মাননীয় অরিন্দম গোস্বামী, কংগ্রেস নেতা। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন অ্যাডভোকেট রুবি মুখার্জি, বিজেপি নেত্রী। আপনাদের চারজনকেই ট্রাইব টিভিতে স্বাগত, এক কথায় অঞ্জলে স্বাগত। আমার প্রথম প্রশ্নই যাবে একেবারে অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, হলো তো অনেক দিন হলো, প্রায় 47 দিন কভার, কিন্তু এখনও পর্যন্ত যে মাস্টার মাইন্ড উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে, শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, শেখ শাহজাহান এখনও অধরা থাকতে পারে? এটা কি সত্যিই পুলিশ প্রশাসনের ব্যর্থতা হচ্ছে না অরিন্দম বাবু? দেখুন, বিরোধীরা এবং কিছু বিক্রি হয়ে যাওয়া সংবাদ মাধ্যম দীর্ঘদিন ধরে নানা রকম এখানে সন্দেশখালী নিয়ে নানা রকম মিথ্যাচার করে আসছে। সেটা আমরা ভেবেছিলাম যে আজকে যখন বিরোধী দলনেতা সেখানে যাচ্ছে, নিশ্চিতভাবে যেরকম বলা হয়েছিল 12 বছর ধরে সন্দেশখালীর মানুষের উপরে অত্যাচার হচ্ছে, 12 বছর ধরে নারী নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তবে নিশ্চিতভাবে আজকে আমরা আশা করেছিলাম বিরোধী দলনেতা যাওয়ার পরে সেখানে নিশ্চয়ই এরকম কিছু মহিলাকে দেখা যাবে যারা ধর্ষিতা হয়েছেন। অথচ আমরা কিন্তু সেরকম কোনো কাউকে দেখতে পারলাম না যে বিরোধী দলনেতার কাছে তিনি কমপ্লেন করছেন যে তার সাথে ধর্ষণ হয়েছে বা তার শ্লীলতাহানি হয়েছে। বরঞ্চ আমরা কি দেখলাম, একজন যিনি অন্যের সম্পত্তি জ্বলিয়ে দিয়েছে, যিনি জেলে আছেন, বিরোধী নেতা তার বাড়িতে গেলেন। কিছু টুকিটাকি অভিযোগ, কারো কেউ বলছেন তার জমি কিছুটা দখল করে নেওয়া হয়েছে, কেউ বলছেন তাকে গালিগালাজ করা হয়েছে। এইসব টুকিটাকি ঘটনা হয়েছে। আমরা বলবো যে কোনো ঘটনাই যদি হয়ে থাকুক সেটাই নিশ্চিতভাবে অন্যায়, কিন্তু কাউকে অ্যারেস্ট করতে গেলে তার বিরুদ্ধে একটা এফআইআর হওয়া প্রয়োজন। যেই এফআইআর ইতিপূর্বে কোনোটাই ছিল না। এফআইআর করা মাত্র যখন পুলিশ, আমাদের সিআইডির মহিলা টিম গ্রামে গ্রামে ঘুরে একজনকে বের করে তাদেরকে দিয়ে এফআইআর করানো হয়েছে, তার সাথে সাথে কিন্তু দেখেছেন আপনারা যে দুজনের নামে ওনারা এফআইআর করেছেন তাদেরকে ওখানে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। এবং যার বিরুদ্ধে বলছেন আপনারা শেখ শাহজাহান, আজকেও ডিজি বলেছেন স্বয়ং, তার বিরুদ্ধে এখন অবধি কোনো রকম এফআইআর পাওয়া যায়নি। তো সাধারণভাবেই এটা একটা গণতান্ত্রিক দেশ, এখানে আইন ব্যবস্থা আছে, আইনের যে প্রভিশন আছে, কাউকে গ্রেপ্তার করতে গেলে তার বিরুদ্ধে সবার প্রথমে এফআইআর হওয়া প্রয়োজন, এবং এফআইআরের পরেও সে তদন্তে তার ইনভলভ হওয়া থাকার কিছু সাক্ষ্য প্রমাণ থাকা দরকার। তারপরেই একজন মানুষকে গ্রেপ্তার করা যায়, এবং গ্রেপ্তার করার পরেও সেই মানুষটি বিচার পাওয়ার জন্যে তার উকিল তিনি লাগাবেন, এবং যে সব অভিযোগই যে সত্য সেটাও হতেও পারে, নাও হতে পারে। আজকের দিনেও আপনারা দেখছেন, আমি দেখছিলাম একজন কন্যাগড়ের শিশু সন্তান 8 বছরের মারা গেছে, তার বিরুদ্ধে আগে অভিযোগ করা হচ্ছিল বাইরের কেউ মেরেছেন, আজকে দেখা যাচ্ছে সেই বাড়ির সেই শিশুর যে মা এবং তার যে বান্ধবী তাদের বিরুদ্ধেই আজকে প্রমাণ পাওয়া যাচ্ছে, এবং তারাই হয়তো খুন করেছে। যে কোনো মানুষের আইনের বিচার পাওয়ার অধিকার আছে। কারো বিরুদ্ধে অ্যালিগেশন লাগানোর সে যে কেউ লাগাতে পারে, কিন্তু অ্যালিগেশন লাগানোর পরে তার কিছু তথ্য প্রমাণ ভিত্তি থাকা উচিত, তার উপরে দাঁড়িয়েই কোনো কিছু হয়। সন্দেশখালীতে কোনো আগুন জ্বলছে না, এটা একটা প্রি প্ল্যান কিছু মিডিয়া সাজিশ বলবো। অরিন্দমবাবু, আমার প্রশ্নটা এই জায়গাটাতেই, যে আপনি বলছেন যে তার উপর কোনো রকম অ্যালিগেশন নেই, কেউ কোনো রকম এফআইআর করেনি, বেশ আমি মেনে নিচ্ছি, এক জায়গাতে মেনে নিচ্ছি, কিন্তু প্রশ্ন উঠছে শেখ শাহজাহানকে খুঁজেই পাওয়া যাবে না,
আমার প্রশ্ন হচ্ছে শেখ শাহজাহান কোনো দোষ করুক বা ভুল অন্যায় যাই কিছু করুক না কেন, প্রশ্ন উঠছে তাকে খুঁজেই পাওয়া যাবে না সমস্ত সন্দেশকারী চত্বর জুড়ে? এটা কখনো সম্ভব? নিশ্চিতভাবে আজকে সিবিআই, ইডি তারাও ঘুরে বেড়াচ্ছে, তারাও তদন্ত করছে, তাদের রাডারও যখন শিবু আসছে না। হাজরার ব্যাপারে যখন আপনি বলছেন আপনাদের একেবারে শিবু হাজরারা তো- আমার প্রশ্নটা শুনলেন, তৃণমূলের প্রতিনিধি দল যখন ওখানে পৌঁছচ্ছে, একেবারে এফআইআর করানো হচ্ছে সব বিষয়ে, শিবু হাজরাকে খুঁজতে কিছু সময় লেগেছে। পুলিশ চাইলে সব পারে, এটা বলা হয়, পুলিশ চাইলে সব পারে, তাহলে প্রশ্ন উঠছে সেই পুলিশ শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না। দেখুন, শিবু এবং উত্তম তারা পালিয়ে যায়নি, তারা শেখ শাহজাহান কি আইনকে তাহলে পালিয়ে গেছে? নিশ্চিতভাবে তাকে দেখা যাচ্ছে না, যখন তিনি বেশ, যখন বেশ, সামনে আমি আসছে রুবি না, ম্যামের কাছে আসবো, রুবি ম্যামের কাছে নিশ্চিতভাবে আসবো। তিনি তার বিরুদ্ধে কোনো মামলাও নাই যে তাকে আজ ধরতে একেবারে যাবে। শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে গিয়েছিলেন, বিরোধী দলনেতা পৌঁছে গিয়েছিলেন। অরিন্দম বাবুর কথা অনুসারে, কথা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে কোনো রকম ধর্ষিতা নারী, আমার বলতে খারাপ লাগছে, ধর্ষিতা নারী ওখানে খুঁজে পাননি। প্রশ্ন উঠছে তাহলে বিরোধী দলনেতার ওখানে গিয়ে কি লাভ হলো? এমনটাই প্রশ্ন হয়তো তোলার চেষ্টা করলেন অরিন্দম বাবু। উত্তর নেব আপনার থেকে। আমি অরিন্দম বাবুর থেকে আইনের অনেক ব্যাখ্যা শুনছিলাম। আসলে 36 বছর হাইকোর্টে প্র্যাকটিস করছি তো, এই আইনের ব্যাখ্যাগুলো ঠিক আমার কাছে বোধগম্য হলো না। হয়তো আমি কম জানি, আমি বুঝতে পারি না, আমার আইনের এতদিনের প্র্যাকটিসটা হয়তো ঠিকঠাক হয়নি। উনি বললেন এফআইআর করা হয়নি শাহজাহানের বিরুদ্ধে, কিন্তু আমরা শুনেছি অন ক্যামেরা মহিলারা বলছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর করতে গেলে পুলিশ এফআইআর নেয়নি। উত্তম হাজরা বা আরেকজন কি সর্দার আছে, তাদের উত্তম সর্দার। বিরুদ্ধে এফআইআর, তাদের বিরুদ্ধে নালিশ জানাতে গেলে পুলিশ আবার নালিশকারীকে তাদের কাছে পৌঁছে দিয়েছে, বলেছে ওর কাছে গিয়ে বলো। এবার আপনি বলুন এফআইআর নেই না নেওয়া হয়নি? যদি এফআইআর এই না নেওয়া হয় ম্যাডাম, তবেও কোর্টে যে অভিযোগ করারও প্রভিশন আছে, আপনি এটাও জানেন আইনের। আমি আপনার সার্নেমটা জানি না, আপনি দয়া করে ইন্টারাপ্ট করবেন না। আমি আপনার কোনো কথায় একটা ইন্টারাপ্ট করিনি, এইটুকু ভদ্রতা আমি আপনার না কাছে না না, আশা করি। আপনাকে বললাম যে এটুকু তো আপনিও জানেন আইনের। আইনের তাদের এফআইআর কোনোদিন নেওয়া হয়নি, এইবার নেওয়া হয়েছে। তারা নিজেরা বলছেন আমাদের কোনো এফআইআর কোনোদিন নেওয়া হয়নি। না হলে কোর্টে দেওয়ার প্রভিশন আছে। আমার আছে সেই ছোট্ট প্রশ্নটা, এই সন্তু পান যে সাংবাদিককে অ্যারেস্ট করা হয়েছে, এফআইআরটা তার বিরুদ্ধে কে করেছে? 354 ওই অরিন্দম বাবু বললেন ইনভেস্টিগেশন হবে, সামান্যতম যদি কিছু পাওয়া যায় তখন অ্যারেস্ট হবে। তাহলে সন্তু পানের বিরুদ্ধে 354 এবং 354C আদালত 3 দিনের হেফাজত দিয়েছে ম্যাডাম। অ্যারেস্ট করার জায়গা। তাহলে এই দুটো এফআইআর কে করেছেন? সেই 3 দিনের FIR টা আদালত কিন্তু হেফাজত দিয়েছে, পুলিশ হেফাজত, এটা আপনি হয়তো জানা নেই। দেখিনি তাই নয়, সুমোটো কোনো এফআইআর হয়নি, আমরা কোনো এফআইআর দেখিনি। এছাড়াও উনি বললেন ইনভেস্টিগেশন, তাহলে যে মহিলার এগেনস্টে 354 অর্থাৎ শ্লীলতাহানি বা মলেস্টেশনের একটা অভিযোগ হয়েছে, সেই মহিলা কোথায়? তিনি কেন সামনে এলেন না? অথচ সন্তু পান অ্যারেস্ট হয়ে গেলেন। তাহলে আমার যেটা বক্তব্য, যে অরিন্দম বাবু কি ঠিকঠাক আইনটা বলছেন? আমি কি আইনটা জানি না, বা উনি হয়তো আমার থেকে বেশি কোর্টে জানেন। করা যায় কিনা ম্যাডাম, কোনো অভিযোগ যদি পুলিশ না নেয় কোর্টে করা যায় কিনা আপনার কাছে আমি একটু জানতে চাই। শোনাতে পেরেছেন যে আমাদের বিরোধী দলের নেতা, আমাদের নেতা শুভেন্দু অধিকারী ওই ভদ্রলোককে, ওই পুলিশ অফিসার ভদ্রলোককে খালিস্তানি বলেছেন? দয়া করে আমাকে একটু ভিডিওটা শোনাবেন কি? আমি যদি শুনি আমি নিজের কানে। নিশ্চয়ই পুলিশ এটা অভিযোগ করেছে এবং পুলিশ সেটা জাস্টিফাইড করবে, আপনি নিশ্চিন্তে থাকুন। এবং তৃণমূল হচ্ছে সমর্থক, মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলে ফ্রম টপ টু বটম, আপনারা সকলে মিথ্যে কথা বলেন। আপনাদের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলে, স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বলে, আপনাদের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলে, স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বলে, আপনারা সবাই মিথ্যাবাদী বলেন। ডিবেটের প্রসঙ্গে এখনই আসবো, প্লিজ।
ব্যানার্জির মতো রুবি ম্যাম, মিথ্যাবাদী ম্যাম, ম্যাম, চোর ম্যাম, please, তার কোনো কথা ম্যাম, please, আমরা শুনতে আর রাজি ম্যাম প্লিজ নই। বেশ আপনি বেশ না বেশ শুনলে আমি তো আমি কিছু আমি করার এখানে নেই। আমি এখানে দুজনকেই পশ্চিমবঙ্গের থামাবো। বেশ বেশ মুখ্যমন্ত্রী বেশ তিনি, অরিন্দম বাবু বেশ তাকে মানুষ আমার প্রশ্ন রুবি মুখ্যমন্ত্রী ম্যামের কাছে করেছেন, না অরিন্দম বাবু মানুষের ব্যাপক প্লিজ ভোটে তিনি মুখ্যমন্ত্রী অরিন্দম বাবু প্লিজ হয়েছেন। অরিন্দম বাবু আপনার সোনা না অরিন্দম বাবু প্লিজ প্লিজ সোনা দিয়ে অরিন্দম কিচ্ছু বাবু যায় আসে না। অরিন্দম বাবু প্লিজ আমি রুবি ম্যামের কাছে একটা প্রশ্ন রাখবো। আমার একটি প্রশ্ন রয়েছে, সংবাদ মাধ্যমের জন্য আপনাদের এই কুনিশ জানাই আপনাদেরকে, সংবাদ মাধ্যমের জন্য আপনারা কথা বলছেন একদম ঠিক, কিন্তু এই একই ঘটনা যখন হাথরাসে ঘটেছিল সিদ্দিকী কাপ্পানের সময়, সেই সময়তে আপনাদের বিজেপি সরকার কি করেছিল ম্যাম? আপনি কি কথাটা ঘোরাচ্ছেন না? আপনি ডেকেছেন সন্দেশখালি নিয়ে কথা বলার জন্য, দয়া করে একেবারে সন্দেশখালি নিশ্চয়ই, নিশ্চয়ই। তার বাইরে আর কোনো কথা বলা যাবে না। আপনারা যেটা আমি আবার বলছি বলবেন, না, please, অরিন্দম বাবু, আমি আপনারা আসবো। হচ্ছে স্বৈরাচারী, অরিন্দম বাবু, আসবো। বরাবরই Please, স্বৈরাচারী। আমি আবারও বলছি আমি সন্দেশকারী প্রসঙ্গেই আসবো। না 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 প্লিজ প্লিজ আমি সন্দেশকারী প্রসঙ্গে অবশ্যই আসবো। হাতরাস উনি দেখতে পান না, ওনার গভর্নমেন্ট দেখতে পায় না। প্লিজ না আমি ঘোরাচ্ছি না। ইরানিং হলো না, please, please, মধ্যপ্রদেশে, please, না আমি রেপ দুজনকে করে থামাবো। জ্বালিয়ে না, দেওয়া অরিন্দম হলো, please, অরিন্দম বাবু, ওনাদের কেউ যায় না। আমি চোপড়াতে যখন please, অরিন্দম বাবু। 4 জন অরিন্দম শিশুর বাবু, please, মৃত্যু ঘটে, please, অরিন্দম বাবু, বিএসএফ এর অরিন্দম বাবু, কাটা please, খালে, অরিন্দম বাবু, সেখানে ওনাদের এইভাবে কাউকে interruption যেতে হলে- দেখা যায় না। এইভাবে না, ইন্টারাপশন হলে হবে না প্লিজ। আমার রবি ম্যামের কাছে অত্যন্ত পোলাইট ভাবে একটা রিকোয়েস্ট রয়েছে, আমি সন্দেশকারী কাণ্ডেই থাকবো, আপনি ভাববেন না সন্দেশকারী কাণ্ডেই থাকবো, কিন্তু প্রশ্নটা আছে যখন আপনি সংবাদ মাধ্যমের কথা বলছেন, যদি নিজের পিঠটা ঠিক থাকে তখনই আপনি অন্যের পিঠের দিকে আঙুলটা তুলতে পারবেন। প্রশ্নটা এই জন্য করেছি, অন্য কোনো কারণ নয়। সন্দেশকারী কাণ্ড নিয়েই আজ ডিবেট, এবং সন্দেশকারী কাণ্ড নিয়েই ডিবেট করে যাচ্ছি আমরা। ট্রাইব টিভি এক কথায় অঞ্জন করে যাব, ডোন্ট ওয়ারি। আমি শুধু আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে সিদ্দিকির সময়তে কি হয়েছিল। আপনারা তো সেই সময় এই কথাগুলো বলেননি, তখন সেখানে শুধুমাত্র হাথরাসে ঘটনা ঘটেছিল, আজকে সন্দেশখালী, শুধু জায়গাটা পরিবর্তন হয়েছে। জায়গাটা তো পরিবর্তন হয়েছে, সন্দেশখালিতে তো এই ঘটনা ঘটেছে। সন্দেশখালীতে কাউকে জ্বালিয়ে দেওয়া হয়নি, হাতরাসে যেটা জ্বালিয়ে দিয়ে লোপাট করার চেষ্টা হয়েছিল, এরকম কিছু সন্দেশখালীতে হয়নি ম্যাডাম। আপনাদের সন্তু পানকে আপনারা অ্যারেস্ট করে নিয়ে গেছিলেন, তার কারণ মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে। ভয় পাবে কেন? আপনার আদালত তাকে 3 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। বেআইনি কাজ করলে সন্তু পান কেন, যে কেউ অ্যারেস্ট হবে। বেশ, আমি এখানে দুজনকে থামাচ্ছি। এই বিষয়ে অগ্নিমিত্র পাল কি বলেছে একবার শোনাবো। একটা বাজে কাজ শুনুন। করা হলো, তার জবাবটা क्योंकि मैंने टर्बन पहना है तो आप लोग ये बोल रहे हैं। मैंने टर्बन ना पहना होता आप मुझे बोलते खालिस्तानी। मैंने पुलिस को बोलिए, आप मेरे रिलीजन पर ही बोल सकते हैं। आपके रिलीजन पर ही बोल रहा हूँ, आप मेरे रिलीजन पर ही बोल सकते हैं। क्यों बोला खालिस्तानी? उन्होंने बोला अभी वीडियो में मेरे रिलीजन पे कुछ बोला किसी ने? मेरे रिलीजन पे क्यों बोला? आप चाटुकारिता करते हैं, तोशामोदी करते हैं, पुलिस चाटुकारिता करता है। मैंने पगड़ी पहना तो आप मुझे खालिस्तानी बोलेंगे? আজকে এই প্রসঙ্গক্রমে একেবারে সন্দেশকালী কাণ্ডে দহরম মহরম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যখন শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছেছে, সেখানে পুষ্পবর্ষণও হয়েছে, দুরকম পরিস্থিতি আমরা দেখেছি। কিন্তু এই প্রেক্ষাপটে আমার প্রশ্ন যাবে সরাসরি অরিন্দম বাবুর কাছে, অরিন্দম গোস্বামীর কাছে। অরিন্দম বাবু, যে চিত্র আজ দেখা গিয়েছে, যে চিত্র আজ সন্দেশখালীতে দেখা গিয়েছে, এই পাগড়ি পরা নিয়ে একজনকে খালিস্তানি বলা হচ্ছে, এটা এক প্রেক্ষাপট। দ্বিতীয় প্রেক্ষাপট, শুভেন্দু অধিকারীকে পুষ্পবর্ষণ করা হচ্ছে, কিভাবে দেখছেন? প্লিজ আনমিউট করুন, আপনার সাউন্ড আসছে না। হ্যাঁ, শুভেন্দু অধিকারী যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে যারা পুষ্পবর্ষণ করেছে, ভালো করেছে, তারা ওনার দলের নেতা নেত্রী হতে পারে বা সেখানকার সাধারণ মানুষ হতে পারে, যারা মনে করেছে শুভেন্দু অধিকারী তাদের পাশে দাঁড়ানোর জন্য গেছে, তারা পুষ্পবর্ষণ করেছে, এ নিয়ে তো কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তিটা সেখানে, দেখুন আমরা তো বিজেপিকে পূর্বেও দেখেছি যে বিজেপি এরম জামা কাপড় দেখে, ধর্ম জামা কাপড় দেখে সে কোন সংগঠন করে ইত্যাদি ইত্যাদি, এগুলো বিজেপি। দেখুন ম্যাডাম, আপনি কিছুক্ষণ আগে ওনাকে বললেন যে আপনার কথার মধ্যে ইন্টারাপ্ট না করতে, আপনি আবার সেটা করছেন। আপনি আচরি ধর্ম পরে রেখে খাও একটা কথা বলে না। আমি আশা করব সেই আমি এরকম করলে দুজনকে কিন্তু থামাতে বাধ্য হব, প্লিজ। ঘটনা হচ্ছে
ঘটনা হচ্ছে বিজেপি আছে, ঠিক আছে, এখানে না হয় শুভেন্দু বলেছে কিনা আমি জানি না, প্রধানমন্ত্রী এসে বলে যাননি যে যারা লুঙ্গি পড়ছে তাদের কোন জাত, তাদের কোন ধর্ম, এটা বলে যাননি? এটা আপনি শোনেননি? তখন আপনি প্রতিবাদটা করেছিলেন। আর এগুলো কি শোনার অবকাশ রাখে? এখানে কেউ একজন বলেছে যে না আপনাকে বলা হয়নি? এই কথাও তো শুনতে পাইনি। আপনাদের তো বিজেপির অন্যান্য সেই নেতৃত্বে তারাও ছিলেন, অন্যান্য তারাও তো ছিলেন। মাপ চাচ্ছেন রাহুল সিনহা, মাপ চাচ্ছেন। তাদেরকেও তো বলতে শুনলাম না, তাদেরকেও তো একবারও বলতে শুনলাম না যে না আপনাকে খালিস্তানি একবারও বলা হয়নি। তারা বলছে পুলিশের ওপর কমেন্ট করেছে, পুলিশের ওপর কমেন্ট করেছে। যাই হোক, এবার থামুন, এবার শুনুন। ঘটনা হচ্ছে এই যে দেখুন, এর পরেও তো আপনি বলবেন কেন এটা করছেন। আমি সবাইকে বলার সুযোগ দেব, এক এক করে শুনবো। আপনি আমাকেও প্লিজ প্রোটোকল ভাঙবেন না। আমি আবারও বলছি, আমি সবাইকে বলার সুযোগ দেব, নিশ্চিন্তে থাকুন, কিন্তু প্লিজ বলার সুযোগ দিন। আমি শুনবো। বলুন অরিন্দমবাবু, বলুন, শেষ করুন। তো ঘটনা হচ্ছে বিজেপির এটা নেচার, বিজেপি ওরম জামা কাপড় ইত্যাদি ইত্যাদি, খাওয়া দাওয়ার ধরন ইত্যাদি দেখে বলে দিতে পারে। এবার এই যে স্বর্গীয় নেচার তারা কোত্থেকে পেয়েছেন, ঐশ্বরিক একটা আশীর্বাদ যেখানে এই সমস্ত বলে দেওয়া যায়, বুঝতে পারে তারা এগুলো কোত্থেকে পেয়েছে আমরা জানি না, কিন্তু যাই হোক। হ্যাঁ, কি বললেন আরেকবার বলুন। কংগ্রেস আর তৃণমূল সমর্থক, ঠিক আছে, এরপরে আপনি বলবেন তখন আমিও বলবো, ঠিক আছে। ঘটনা হচ্ছে, হ্যাঁ বলবো তো ঘটনা হচ্ছে যে এর পরেও আলটিমেটলি দেখুন, আমাদের জিজ্ঞাসাটা হচ্ছে আলটিমেটলি যে সন্দেশখালী, সেই সন্দেশখালী আজকে কোথায় দাঁড়িয়ে রয়েছে। আমরা তো দেখেছি এই শুভেন্দু অধিকারীর পাশে আজকে শুভেন্দু অধিকারী যার ফাঁসি চাইছে ইত্যাদি ইত্যাদি চাইছে, শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল শুভেন্দু অধিকারীর সাথে তাদের ছবি, এগুলো আমরা দেখিনি। আজকে আমরা দেখিনি শুভেন্দু অধিকারী যখন বারবার করে এলাকাগুলোয় যাচ্ছে, সেই এলাকায় সাধারণ মানুষের ওপর আক্রমণ, সাধারণ মহিলাদের ওপর আক্রমণ, এই সমস্ত না বলে হিন্দু মহিলাদের ওপর আক্রমণ, এরকম ভাবে ব্যাপারটাকে বাইপোলার করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা এইগুলোর বিরোধী। দেখুন, আমি এখানে দুজনকেই থামাবো। বেশ আমি দুজনকেই থামাচ্ছি। প্লিজ অরিন্দমবাবু আপনাকেও থামাচ্ছি। আমি একেবারে চলে যাব সরাসরি সনাতন বাবুর কাছে। সনাতন বাবু, যে কাণ্ড ঘটছে সন্দেশখালী জুড়ে, তর্ক বিতর্ক অনেক থাকবে, তর্জা থাকবে, কিন্তু প্রশ্ন উঠছে শেখ শাহজাহানকে নিয়ে। শেখ শাহজাহান এখনো অধরা সন্দেশখালী কাণ্ডে, যাকে বলা হচ্ছে তিনি এই গোটা কাণ্ডটির মাস্টার মাইন্ড। প্রশ্ন উঠছে, লজ্জা করে, অপমান বোধ হয়, এই শেখ শাহজাহান একদিন বামফ্রন্টের লোক ছিলেন? কি মনে হয়? নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমে আমি এই টিভি চ্যানেল, শুধু এই ট্রাইব টিভি নয়, অন্যান্য সংবাদ টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় যারা আছে তাদেরকে আমি আমার দলের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই, এই জন্যই যে তারা অনেক জীবনের ঝুঁকি নিয়েও এই বিষয়গুলো সামনে নিয়ে এসে জনসাধারণের সামনে নিয়ে আসতে পেরেছে, এই জন্য অভিনন্দন জানাই প্রথমে। এখন প্রশ্ন হলো, শেখ শাহজাহান কেন ধরা পড়ছে না? আপনাদের নিশ্চয়ই মনে আছে আজকে সন্দেশখালীর ঘটনা দেখে যে আমাদের এই পশ্চিমবাংলায় যখন সিপিএমের রাজত্ব ছিল তখন অনুজ পাণ্ডে, ডালিম পাণ্ডের কথা মনে পড়ছে। তারা দলের সম্পদ ছিল। আজকে তারা দলবদল করে, অনুজ পাণ্ডে নয়, এই যে শাহজাহান, এরা সিপিএমে ছিল, তারা দলবদল করে আবার তৃণমূলের সম্পদ হয়েছে। এবং ৭৭ সালে কংগ্রেসি মস্তান যারা ছিল একসময়, তারা দলবদল করে সিপিএমে এসছে, সিপিএমের দলবদল করে আবার তৃণমূলে এসছে। এবং আজকে এই মস্তানরা অনেকেই তারা হাত বাড়িয়ে আছে যে আবার ক্ষমতা বদল হলে সেই দলে চলে যাওয়ার জন্য। শেখ শাহজাহান যেহেতু সম্পদ হারিয়ে গেলে তৃণমূল এর যে ভোটিং মেশিন, ভোট যে তাদের জিততে হবে, তাহলে তারা জিততে পারবে না, সেই জন্য শাহজাহানকে ধরা যাবে না। সরি, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করবো সনাতনবাবু। এই একই ছবি তো বীরভূমের ক্ষেত্রে একদম অপোজিট। এখনও অনুব্রত মণ্ডলের ছবি একেবারে প্ল্যাকার্ড হাতে এখনও সেখানে দেখা যাচ্ছে। তাহলে শেখ শাহজাহানের ক্ষেত্রে অপোজিট ডিরেকশন কেন হবে? না, অপোজিট না, একই তো আছে। অনুব্রত মণ্ডলকে সে ছাড়েনি তো, তৃণমূল ধরেই রেখেছে। কারণ শেখ শাহজাহানকে যদি আজকে গ্রেপ্তার করে তার শাস্তি হয়, মুখে অন্তত তৃণমূল যা বলছে
তাহলে অন্য অন্য জায়গায় যারা এইরকম শাহজাহান অনেক আছে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, তৃণমূল দল ভেঙে পড়বে। সেই জন্য শাহজাহানকে গ্রেপ্তার করা যায় না, সেই জন্য শাহজাহানকে রক্ষা করতে হবে। এইটা হচ্ছে ভবিতব্য। আজকে এই সন্দেশখালীর মানুষকে যে কথাটা বুঝতে হবে যে শুধুমাত্র তারা যে বিক্ষোভ দেখিয়েছে, মহিলারা যে সাহসের পরিচয় দিয়েছে, সেখানে স্যালুট, তাদের অভিনন্দন। কিন্তু সেই মহিলাদের দিকে তো বহিরাগত বলা হচ্ছে। না, সেই মহিলাদের বহিরাগত, একটা দলের মহিলা, কিছু কিছু দলের মহিলা, সেটা তারা সেখানে তাদের দলের যা এজেন্ডা আছে সেটাকে ফুলফিল করবে। এটা দলের মহিলা হলে তাহলে দলের যদি আমি তো, আপনি বললেন সোশ্যাল মিডিয়া এই 12 বছরে তো কোনোদিনও আমি একটাও পোস্ট দেখিনি যেখানে সন্দেশখালীতে কোনো মা বোনের উপর অত্যাচার হয়েছে। সোশ্যাল মিডিয়া এখন সবচেয়ে স্ট্রং মিডিয়া, এবং যে কোনো যদি কেউ এফআইআর না নেয় সেক্ষেত্রেও সোশ্যাল মিডিয়াতে নিজেই লোকে আজকাল বলে আমার বিরুদ্ধে এটা ঘটানো হয়েছে এবং আমার উপরে ইনজাস্টিস হয়েছে। 12 বছর আপনারা করছেন, কিন্তু এই 12 বছরের মধ্যেও 5 বছর সিপিএমেরই ওখানে এমএলএ ছিল, সেও কখনো বলেনি যে কোথাও নির্যাতন হয়েছে। সোশ্যাল মিডিয়া একটা পাওয়ারফুল মিডিয়া, সেখানে কেউ কমপ্লেন করেনি। কিন্তু জোরজার অ্যারেস্ট করে দিতে হবে, তাহলে তো আপনারা যদি বলেন যে কারো বিরুদ্ধে অভিযোগ তুলেই কালকে আপনার বিরুদ্ধে আমি অভিযোগ তুলবো আর আপনাকে গ্রেফতার করে আমরা ডাইভার্ট হচ্ছি। আমার প্রশ্ন, দেশের আইন হওয়া উচিত। শতবাবু আপনার কাছে আসবো, আমি আপনাকে বলার সুযোগ দেবো, শতবাবু আপনাকে বলার সুযোগ দেবো, কিন্তু তার আগে অরিন্দম বাবুর কাছে আমার আবারও স্পেসিফিক প্রশ্ন। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে কটা বাজে নিশ্চয়ই আপনি জানেন, একদম আধা ঘন্টা হতে চলছে আমাদের এই শো চলছে। আমার একই জায়গায় আবার ঘুরে ফিরে আসবো। প্রশ্ন হচ্ছে শেখ শাহজাহান কোথায়, কেন এখনো অধরা? শেখ শাহজাহান কি সত্যি আপনাদের সম্পদ? শেখ শাহজাহান আপনাদের সম্পদ, যার জন্য প্রত্যেকটা মানুষ, সে সেকশন হোক আর ভাই হোক, সঙ্গে মামাটি কোন মানুষ আমাদের উত্তম সাধু, কিন্তু এখনো কোনো কিছু অভিযোগ অনেকের বিরুদ্ধে দেখিয়েছে তো। আরে দেখালে পরে টিভিতে দেখালে সেটাই সব ঠিক নাকি? টিভিতে দেখালে তার মানে তার জন্য কোনো অভিযোগপত্রের দরকার নাই, প্রমাণের দরকার নেই। আমার একটা চ্যানেল আছে, আমি যদি কালকে বলি আপনি চুরি করেছেন, তাহলে আপনাকে আমি ঢুকিয়ে দিতে পারবো? তৃণমূলের আমলে তাই হচ্ছে, এরকম হয় না। আমি একেবারে অরিন্দম বাবুর কাছে। হ্যাঁ অরিন্দম বাবু বলুন। আমার একটা টিভি চ্যানেল আছে, আমি অরিন্দম বাবু চ্যানেলে কি আমি বললে আপনার বিরুদ্ধে অভিযোগ তুললে আপনাকে অ্যারেস্ট করা যাবে? ঘটনা হচ্ছে কিছুক্ষণ আগেই আমাদের যে তৃণমূলের প্রতিনিধি আছেন তিনি বলছিলেন যে সন্তু পানকে অ্যারেস্ট করা হয়েছে, তারপর আদালত তাকে 3 দিনের যে হেফাজত দিয়েছে সেইটা দিয়ে উনি অ্যারেস্টটাকে জাস্টিফাই করছিলেন। খুব ভালো কথা, মেনে নিলাম। যদি সেটাই হয় তাহলে সেই একই তথ্য ধরে, একই রাস্তা ধরে যে আদালত বারবার করে শাহজাহানকে পশ্চিমবঙ্গের পুলিশই তাদের অ্যারেস্ট করেছে। এই দেখুন, আবার পশ্চিমবঙ্গের পুলিশই অ্যারেস্ট করেছে, এটা আপনাকে মনে রাখতে হবে। এই শাহজাহানকে বারবার করে সারেন্ডার করার নির্দেশ দিচ্ছে, সেটাকে কেন একই মাপকাঠিতে মাপা হচ্ছে? সেটা শাহজাহান বুঝবে, শাহজাহানের আইনজীবীরা বুঝবে কিভাবে আইনের দ্বারস্থ হবে। আইনজীবীরা বুঝবে, আপনি বুঝতে যাচ্ছেন কেন? আপনি সন্তুর, তাহলে সন্তুর কেসটাও সন্তুর আইনজীবী বুঝবে। আপনি বললেন যে আদালত তাকে 3 দিনের হেফাজত দিয়েছে, এইটা দিয়ে তাহলে যদি ওর গ্রেপ্তারিটাকে জাস্টিফাই করা যায়, তাহলে আজকে আদালত বলেছে যে শাহজাহানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এই বলে পুলিশকে ভৎসনা করা হয়েছে। আজকে আদালত বলেছে যে ওকে তাড়াতাড়ি করে বলুন যে সারেন্ডার করতে। কে বলতে যাবে, আপনি না আমি? এবার একেবারে সময় আমি দুজনকে থামাবো। সময় এখন একটা ছোট্ট বিরতি। অরিন্দম বাবু আপনার কাছেও আসবো একেবারে বিরতির পরে। কিন্তু যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে জ্বলন্ত সন্দেশখালী, কে ঠিক কে ভুল জানার চেষ্টা করবো বাকি আরো আধা ঘন্টায়। কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক কথায় অঞ্চল। আসছি। ফিরলাম বিরতির পরে। এবার একেবারে আলোচনায় আসবার আগে সুজন চক্রবর্তী ঠিক সন্দেশখালী নিয়ে কি বলেছে একবার শোনাবো, শুনুন। প্রধান বিচারপতি সন্দেশখালীর ঘটনাবলী নিয়ে চূড়ান্ত বিরক্তি প্রকাশ করেছে। এটা হয় না কখনো। মূল অভিযুক্ত তাকে 1.5 মাস হয়ে গেল, খুঁজে পাওয়া গেল না, অথচ সবাই জানে তিনি এলাকার মধ্যে আছেন এবং পুলিশের ঘেরাটোপে আছেন। শিবু হাজরাকে পাওয়া যাচ্ছিল না, পুলিশের ঘেরাটোপ। উত্তম সর্দারকে পাওয়া যাচ্ছিল না, পুলিশের ঘেরাটোপ। যখন শাসক দল বাধ্য হয়ে একটু সরে গেল, কিছু উপায় না পেয়ে সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে অ্যারেস্ট। তার মানে নাকি পুলিশ ঘিরে বসে রেখেছে নিরাপত্তা দিয়ে। সরকার যখন বলেছে, শাসক যখন বলেছে, তৃণমূল সিদ্ধান্ত করেছে, তাই গ্রেপ্তার হয়েছে। শাহজাহান 1.5 মাস হয়ে গেল,
তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এলাকার মধ্যে আছে অপদার্থ পুলিশ। আজকে প্রধান বিচারপতি বলেছেন যে এলাকায় যদি সে থাকে তাহলে 144 ধারা মানে কি আছে, আর যদি না থাকে তাহলে বলে দিন যে এলাকায় নেই। তা তো বলতে পারছে না, কোথায় আছে? প্রথমে তো অনেক এদিক ওদিক বলেছিলেন, কিন্তু এখন সবাই বুঝে গেছেন উনি এলাকায় আছেন। তাকে কিভাবে গ্রেপ্তার করবে, করবে না, কখন করবে, করবে না, রাজ্য সরকার খুশি মতন চলতে চায়, কিন্তু কোর্ট এ ব্যাপারে নজর রাখতে চাইছে বলে আমাদের মনে হয়েছে। একেবারে সুজনবাবুর কথা প্রসঙ্গ টেনে একেবারে অরিন্দমবাবুর কাছে চলে যাবো। অরিন্দম সরকারের কাছে যাবো। অরিন্দমবাবু, কথাগুলো তো খুব সত্যি যে যেখানে 144 ধারা আপনারা জারি করেছিলেন সেখানে কোনো ভায়োলেন্স কি দেখা যাচ্ছে? যদি আপনারা যেটা দাবি করছিলেন যে শুভেন্দু অধিকারী গেলে ওখানে আরো অনেক রকম সমস্যার সৃষ্টি হতে পারে, কোথায়? আজ তো একেবারে ফ্রেশ বলে স্পেসিফিক্যালি কখনো বলা হয়নি। শুভেন্দু অধিকারী তো বিরোধী দল, আপনারা বারবার আটকেছেন। যেহেতু এটা 144 ধারা যেখানে নেই সেখানেও আটকেছেন। বিরোধীদের ক্রিয়েশন, সেই ক্রিয়েশনে যারা এদের মাথা আছে এবং রাজনৈতিক ষড়যন্ত্র করবার জন্য যারা চেষ্টা করে যাচ্ছে তারা সেখানে বিরোধী দলের। আর আপনারা 144 ধারা জারি করলেন কেন? নিশ্চয়ই যে প্রশাসন, আমরা জারি করি না, তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার জারি করে না, রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন জারি করে। তারা মনে করেছে সেখানে জারি করা। আমি আইনের বিষয়টা আমি রুমি ম্যামের থেকে জানবো। 144 ধারা ম্যাম কখন জারি হয়? জ্বলন্ত সন্দেশ আমি রুমি ম্যামের থেকে জানবো। রুমি ম্যাম আপনার থেকে জানবো 144 ধারা কখন জারি হয়? আমরা কখনো করতে দিই। বেশ আমি রুমি ম্যামের থেকে জানবো 144 ধারা কখন জারি হয়? হয়ে ওঠে এবং অশান্তিটা পুলিশের পক্ষে থামানো, পুলিশ বা প্রশাসন মনে করে যে এটা থামানো মুশকিল, এবং এখানে 144 ধারা না হলে এই অশান্তিটা পাশের একটা অঞ্চলকে এফেক্ট করতে পারে। এই সব ক্ষেত্রে 144 ধারা জারি করা হয়। আর এই 144 ধারা কিন্তু গোটা একটা জায়গা জুড়ে, ধরুন আপনার গোটা মালদা জুড়ে 144 ধারা জারি হতে পারে না। তাহলে বলতে হবে যে মালদা পুরোপুরি অশান্ত, তো সেখানে কারফিউ লাগাতে হয়, যে এটা পুরোপুরি অশান্ত, এখানে কারফিউ ছাড়া হবে না। কিন্তু 144 ধারা এলাকা ভেদে করা হয়, এক একটা অঞ্চল, এক একটা এলাকা জুড়ে 144 ধারা জারি করা হয়, এবং 144 ধারায় 4 জন মানুষ একসঙ্গে যেতে দেয়া হয়, আর কারফিউতে 2 জনকে একসঙ্গে যেতে দেয়া হয়। এবং আপনার হাতে যদি বোমা বা পিস্তল বা কোনো কিছু থাকে তাহলে একজনকেও যেতে দেয়া হবে না। এটাই হচ্ছে নিয়ম। 144 ধারা কেন অঞ্চল ভেদে করা হয় তার কারণ হচ্ছে আপনার 144 ধারা জারি হওয়া মানে সেই জায়গায় দোকান, বাজার, হাট, সমস্ত কিছু, ট্রান্সপোর্ট সবকিছু বন্ধ হয়ে যাবে, কেননা তাতে তো 4 জনের বেশি যেতেই পারে। সেই জন্য অঞ্চল ভিত্তিক হয়, তার কারণ যাতে পাশের অঞ্চলে এইগুলো খোলা থাকে এবং মানুষ তার প্রতিনিয়ত পরিষেবাগুলো পেতে পারে। কাজে 144 ধারা এইভাবে জারি হয় না। এটা নিশ্চয়ই আপনারা জানেন, আমাদের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত সাহেব এটা বলেছিলেন, যদিও উনি এখন নেই, উনি এখন আন্দামানে গেছেন সার্কিট বেঞ্চে। উনি যাবার আগে এই কথাটা বলে গিয়েছিলেন, এবং এটাই সত্য কথা, আইন এটাই বলে। অরিন্দমবাবু শুনলেন, পুলিশ প্রশাসন যেখানে মনে করবে যে বাইরে থেকে লোক গিয়ে সেই জায়গাটাকে অশান্ত করে তুলতে পারে এবং অশান্তির ফলে মানুষ ভুগতে পারে, সেই ভোগান্তি থেকে মানুষকে বাঁচানোর দায়িত্ব রাজ্য সরকারের এবং পুলিশ প্রশাসনের। রাজ্য সরকার সঠিকভাবে সেই দায়িত্ব পালন করছে। রাজ্য সরকার জেনে বুঝে কোথাও আগুন জ্বালানোর চেষ্টা করলেই আগুন জ্বালাতে দিতে পারে না, যেখানে মানুষের জীবনহানি হতে পারে, যেখানে দাঙ্গা লাগতে পারে, সেই দাঙ্গার পরিস্থিতিকে কখনো টলারেট করা সম্ভব নয়। বিজেপির কাজই হচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যায় এরা ধর্মের নামে দাঙ্গা লাগায়, এরা জাতির নামে দাঙ্গা লাগায়, সেই দাঙ্গাকে আটকানোর দায়িত্ব আছে রাজ্য সরকারের। এবং আমি এখানে দুজনকে থামাচ্ছি। আমি অরিন্দমবাবু খুব সত্যি কথা মানছি। অরিন্দমবাবু আপনার কথা মানছি, পুলিশ প্রশাসন যেখানে যেখানে যা মনে করবেন সেখানে সেই নির্দিষ্ট স্টেপগুলো নেবে, মানছি। প্রশ্ন হচ্ছে না প্লিজ ম্যাম আমার প্রশ্নটা শুনে নিন। আমার প্রশ্ন হচ্ছে বৃন্দাকারাতে কি করেছিলেন, আজকে তাকে কেন আটকানো হলো? তাকে
তাকে আটকানো হয়নি তো, তিনি গোটা সন্দেশখালী যেখানে না, যেতে না, চেয়েছিলেন না, না, আপনি ঘুরে আপনি এসেছেন। সম্ভবত প্রথমে তার আপনি সাথে একটু দেখবেন সারাদিনে বেশি লোক প্রথম অবস্থায় তাদেরকে ঢুকতে দেওয়া বাধা দেওয়া হয়েছিল, শুভেন্দু অধিকারীর মতো তাকেও বাধা দেওয়া হয়েছিল। তারপরে সেখান থেকে যখন হাইকোর্ট থেকে যখন হাইকোর্টের অর্ডার আসে, order আসার পরে এবার শুনে নিন ছাড়া প্লিজ, হয়েছে। তারপরে তাকে সেখানে যেতে দেওয়া হয়। প্রশ্ন হ্যাঁ, হচ্ছে যেতে দেওয়া হয়েছে। সেও কি সেখানে দাঙ্গা লাগাতে গিয়েছিল? আপনার কথা প্রসঙ্গে বলছি, সেও কি সেখানে দাঙ্গা লাগাতে গিয়েছিল? উস্কানি চর্চার কিছু আপনি নেই তো তো বিজেপির ওখানে। কথা বলছেন। হয়েছেটা কি? আপনি তো নিজেই বলছেন যে বিজেপি দাঙ্গা লাগাতে পারে, দুর্নীতি করতে পারবে। মানছি, সব মানছি। চোপড়াতে তিনি কি করতে গিয়েছিলেন? ফুটফুটে শিশু মারা গেল, সেখানে আপনি চোপড়া এদের ইস্যুতে কোনো ঢুকে গেলেন। মানবিকতা আছে? আপনি চোপড়া ইস্যুতে ঢুকে গেলেন। বিজেপির কেউ গেছে? আমি সনাতন বাবুর CPM-এর কাছে কেউ আসছি। গেছে? সনাতন বাবু, কংগ্রেসের কেউ গেছে? বলুন। আসলে এটা রাজনৈতিক রুটি শেখার চেষ্টা হচ্ছে। মানুষের ভালো এরা চায় না, এরা চায় রাজনৈতিক উন্নতি কিভাবে করা যায়, এই সরকারকে ফেলে নতুন ভাবে কিভাবে এনারা এখানেও ক্ষমতা বেশ, দখল বেশ, করতে আমি পারে, সবাইকে বলার সেই সুযোগ দিচ্ছি। চেষ্টায় এনারা আছে। আমি সনাতন বাবু এনারা পরে মানুষের অরিন্দম ভালো গোস্বামীর মন্দ কাছে চান যাবো। না। সনাতন বাবু বলুন, ওয়ান লাইনারে আমি যে কথাটা বলতে আমি থেমে গিয়েছিলাম, বলুন। সেটা হচ্ছে যে আজকে এই সন্দেশখালী কি আমাদের ভবিতব্য? আমি যে কথাটা প্রথম থেকে শুরু করেছিলাম, যে কংগ্রেস আমল থেকে যখনই ক্ষমতায় দল বদল হচ্ছে, মস্তান বাহিনী বদল হচ্ছে, আজকে যারা ক্ষমতায় আসবেন বলে যাচ্ছেন তাদেরও এই কথাটা ভেবে দেখতে হবে। সন্দেশখালীর মানুষকে ভাবতে হবে যে এর থেকে মুক্তিটা কোথায়। আজকে যদি শুধু তৃণমূলকে ক্ষমতাচ্যুতই করে দেওয়া হয় তাহলেই কি সমস্যা মিটবে? আগামীতে যারা আসবে তারাও এই কাজটাই করবে। যদি না গণ কমিটি গড়ে তুলে, যে আন্দোলনটা সিঙ্গুরে আমাদের দলের নেতৃত্বে করে তোলা হয়েছিল, নন্দীগ্রামে গড়ে তোলা হয়েছিল, সেই শক্তিশালী যদি গণকমিটি গড়া হয়, সেই গণকমিটি মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারবে। আদারওয়াইজ আবারও শুধুমাত্র এই ক্ষমতার বদল করে দিয়ে যে আমরা তৃণমূল আছি, অন্য একটা দল নিয়ে এলাম, কিন্তু দল বা যাই ক্ষমতায় আসুক না কেন, এই শুধুমাত্র দল বদল করলে হবে না, মানুষকে সচেতনভাবে সক্রিয়ভাবে আন্দোলনে থাকতে হবে। তবেই কিন্তু এই আজকে যে সন্দেশখালী হয়েছে আর নতুন করে কোনো সন্দেশখালী তৈরি হবে না, শাসক দল সাহস পাবে না। আজকে এত বড় সাহস পাচ্ছে শাসক দল, মানুষের মধ্যে ইউনিটি নেই। এই যে অরিন্দমবাবু বললেন এফআইআর করবে, পুলিশ বলছে যাও ওই দাদাদের কাছে যাও, তারা এফআইআর করবে, কোর্টে গিয়ে এফআইআর করবে, ক্ষমতা আছে, লুকিয়ে থাকতে হচ্ছে, মুখ দেখাতে পারছে না। আজকের দিনও পারছে না, আজকেও পারছে না। কে বলছে আপনাকে? তাহলে অ্যারেস্ট হলো কিভাবে? মুখ ঢেকে যেতে হচ্ছে। অ্যারেস্ট হওয়া মাত্র ওই উত্তম সর্দারকে অ্যারেস্ট হওয়া অপেক্ষা করছিল তৃণমূল দল, কখন যে তাকে দল কি আমাদের দল ছাড়া করে, সরকার যথেষ্ট সংবেদনশীল, বহিষ্কার করা হয় তখন মাত্র এক মিনিট সিআইডি সিটি গেছে, সেখানে মহিলা পুলিশরা গেছে, সবার কাছে অভিযোগ করা হচ্ছে। যে ওই উত্তম সর্দারকে ততক্ষণ অ্যারেস্ট করেনি যতক্ষণ না তৃণমূল বহিষ্কার করেছে। বহিষ্কার করার পরে পুলিশের সাহসী হয়নি, পুলিশ আজকে মেরুদণ্ডহীন, শেষ করুন ওয়ান লাইনারে। পুলিশ মেরুদণ্ডহীন। পুলিশ কি করবে? পুলিশ যদি সত্যি গণতন্ত্র রক্ষা করার জন্য ভূমিকা নিত, তাহলে আজকে এই জায়গায় আসতে পারে না। কোনো জায়গায় আমি অরিন্দম গোস্বামীর কাছে আসবো, অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু প্লিজ আমি অরিন্দম গোস্বামীর কাছে আসবো। অরিন্দম বাবু, যে বিষয় আসছে এর আগে অধীর রঞ্জন চৌধুরীকে আটকানো হয়েছিল, একদম অরিন্দম বাবুর কথা প্রসঙ্গে আপনাকে বলবো, অধীর রঞ্জন চৌধুরীও কি সেখানে কোনো সমস্যা তৈরি করতে গিয়েছিল? দেখুন, আমরা কেবলমাত্র অধীর রঞ্জন চৌধুরী নয়, কেবলমাত্র শুভেন্দু অধিকারী নয়, তৃণমূল দলবাদে যেই গেছে তাকেই আটকানো হয়েছে। এমনকি মহিলা কমিশন থেকেও যখন গেছে তাদেরকেও বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করা হয়েছিল। সমস্যাটা হচ্ছে এই জায়গাতেই, আমরা যখনই না আবার দেখুন, মানে এই জায়গাটায় 144 বলছে আদালত থেকে, যদিও বারণ করে দিয়েছে, কিন্তু ব্যাপারটা 144 অন্য সবার জন্য। কেবলমাত্র এই শাসক দলের যে অভিনেতা বিধায়ক রয়েছে, কেন্দ্রীয় মহিলা কমিশন 144 নেই। এবার সমস্যাটা দেখুন এই জায়গাতেই, যে এই যে গণতন্ত্র ইত্যাদি বলে যারা লাফাচ্ছে আজকে, তাদের
তাদের সমস্যা হচ্ছে অন্য দল থেকে যদি কেউ যেতে চায়, সেই এলাকায় পরিদর্শন করতে চায়, তারা বহিরাগত, তারা গিয়ে ঝামেলা পাকাতে পারে। কিন্তু এই মমতা ব্যানার্জি যখন বিভিন্ন সময়, আচ্ছা বলুন তো আজকে যদি মমতা ব্যানার্জি যায়, এই ধরুন সন্দেশখালিতেই গেল, এই সন্দেশখালির কোন ঘরের মেয়ে মমতা ব্যানার্জি? তা তো নয়। একই দোষে তিনিও তো দোষী। আমরা যখন অধীর চৌধুরীর সাথে গেছিলাম, আমিও ছিলাম সেই দলে, অধীর চৌধুরী বলেছিলেন ঠিক আছে দরকার নেই, আমার সাথে একজন গার্ড দিক, মানে কেননা যেহেতু গার্ড ছাড়া যেতে পারবেন না, উনি গার্ড পান, গার্ড যেতে দেবেন না, আমার সাথে একজন গার্ডকে অ্যালাউ করুন, আমরা শুধু আচ্ছা, যাবো, আজকে আমরা তো শুধু গেল, বুঝতে তারা পারবো কি যে আমার পেল? সাথে কি হয়েছে। তাদের কাছে কে আরে বাবা, অভিযোগ থামুন করতে না। আসলো? কি পেল বলে যে দিচ্ছি। এই হয়েছে, এই যে সেই হচ্ছে, আর এই হয়েছে, যে বারবার করে আমি তো এরা কোথাও মিথ্যে কথাগুলো দেখলাম না। বলছে না, আপনারা যে, গিয়ে কি এক্সট্রা এরা কিছু বের বলছে করতে বিজেপির পারতেন নেতা না? ইত্যাদি ইত্যাদি, বিজেপির নেতা ইত্যাদি ইত্যাদি তাদেরকে ধরা হয়েছে, এটা সর্বৈব মিথ্যে কথা। বিজেপির নেত্রী তাকে ধরা হয়নি, সেটা অন্য একজনকে ধরা হয়ে আরেকজনের নাম চাপানো হয়েছে। এইটা এই টিভি মিডিয়ারই একটা মিডিয়া ফলাও করে এই নিয়ে অনুষ্ঠানও করেছে, যে যারা আমাদের কাছে এসে বাইট দেওয়া হয়েছিল, যার নাম বলে চাউর করা হচ্ছিল, সেই মেয়ে আর এই মেয়ে আলাদা। সমস্যাটা হচ্ছে এই তৃণমূল যেটা করার চেষ্টা করছে, তৃণমূল এই ঘটনাটাকে সন্দেশখালির ঘটনা নয়, এটা তৈরি ঘটনা, এটাকে ইত্যাদি ইত্যাদি, আপনারা এটা মমতা লোকসভার ব্যানার্জির এজেন্ডা করতে স্বভাবপুষ্ট, চাচ্ছেন, তৃণমূল এইভাবে চাচ্ছে প্রমাণ করার চেষ্টা এজেন্ডা করছে। নয়, আর অন্য দিক সেখানকার থেকে মানুষের জীবনে শান্তি আরেকটা আসুক, সংগঠন, তারা আরেকটা সুস্থ শক্তি, থাকুক, এই বেশ, আমি আপনাদের এখানে যে দুজনকে আগুন লাগানোটা বেশ, বেশ, বন্ধ বেশ, হোক, আমি দুজনকে সেখানকার থামাবো। মানুষের সবকিছু Please, শোনা হোক, বেশ, বেশ। তাদের কোনো লোকসভা যদি কারো নির্বাচনের বিরুদ্ধে আগে, অভিযোগ লোকসভা থাকে নির্বাচনের তার আগে, প্রতি অরিন্দম ব্যবস্থা বাবু, নেওয়া হোক, আমি এটা দুই তৃণমূল অরিন্দম চাচ্ছে। বাবুকেই থামাবো। আগুন লাগানো হচ্ছে, বেশ, বেশ, অরিন্দম তৃণমূল এটা বাবু, আমি চাচ্ছে, দুজনকে থামাবো, দুজনকে এটাকে থামাবো। না, অরিন্দম বাবু। রাজনৈতিক ইস্যু করার বেশ, জন্য রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক ইস্যু, কিন্তু মানুষগুলোকে রাজনৈতিক ইস্যু ভালো বিরোধীরা রাখতে করছে। চাই। অরিন্দম বাবু প্লিজ, রাজনৈতিক আমি চোর, দুই অরিন্দম বাবুকে রাজনৈতিক থামার কথা দলের বলছি, মদতে চুরি প্লিজ করেছে, প্রোটোকল আর ভাঙবেন না। রাজনৈতিক issue হবে প্লিজ না। অরিন্দম বাবু, চুরি প্লিজ করেছে, অরিন্দম বাবু, আপনারা কি প্লিজ চুরি করার জন্য অরিন্দম বাবু, প্লিজ ফুসফুস করছে, আমি সারাদিন আবার বলছি, স্বপ্ন অরিন্দম দেখেন বাবু, চোর অরিন্দম চোর। বাবু, প্লিজ আপনারা চুরি করতে অরিন্দম বাবু, গেলে প্লিজ। না, সেই ও তো কোয়ালিটিতে আপনাদের আসতে করে। হয়। এই বিষয়ে একেবারে আপনাদের করে। আপনাদেরকে এই বিষয়ে শোনাবো। আজ অগ্নিমিত্রা পাল একেবারে খালিস্তানি প্রসঙ্গে যে বক্তব্য রেখেছিলেন, সেই বিষয়ে সুজন চক্রবর্তী কি বলেছে একবার শোনাবো, তারপর আসছে আলোচনায়। শুনুন। বিজেপির একজন এমএলএ, সম্ভবত অগ্নিমিত্রা পল নাম, তিনি আসানসোলে যে ব্যবহার করেছেন শিখ ধর্মাবলম্বী মানুষ, অসভ্যের মতো, অসাংবিধানিক, কোন রকম জ্ঞান বুদ্ধির পরিচয় তার মধ্যে নেই, শুধু আছে বিভাজনের রাজনীতি। আমরা অনেকবার বলেছি, কোয়েশ্চেনটা এটা নয় যে মুসলিম বিরোধী অতএব বিজেপি, নো। ধর্ম আমি যা মনে করবো তাই, এক দেশ, এক ধর্ম, এক নেতা, এক ভাষা, এক খাদ্য অভ্যাস, এই দেশটাকে ছাড়খাড় করে দেবে না। যেহেতু মানুষটি শিখ ধর্মাবলম্বী হতেন, তাকে খালিস্তানি বলে দাগিয়ে দেওয়া হলো। কেন তিনি পাগড়ি পড়েছেন দাগিয়ে দেওয়া হলো? এই অধিকার কে দিয়েছে? এই অধিকার কারণেই যথাযথ ব্যবস্থা নিতে হবে, যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিজেপি মানুষকে বিভাজন করা এবং ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে চায়, যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমি সরাসরি রুবি ম্যামের কাছে প্রশ্ন রাখবো, সত্যি কি এইভাবে ডিস্টিংগুইশ করা যায় ম্যাম? আমি শুনতে পাইনি, আপনি কি আমাকে প্রশ্নটা করেছেন? হ্যাঁ ম্যাম, আপনাকে প্রশ্ন করলাম। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। সুজন চক্রবর্তী বাইট নিশ্চয়ই আপনি শুনতে পেলেন। হ্যাঁ পেয়েছি। হ্যাঁ বেশ, প্রশ্ন উঠছে এইভাবে কি সত্যি একজন কাউকে ডিস্টিংগুইশ করতে পারে? পাগড়ি পরে থাকা অবস্থায় থাকলে পরে সে খালিস্তানি হয়ে যাবে, যে কথা উঠছে, আপনি কি মনে করেন? আচ্ছা, আমি একটু পরিপ্রেক্ষিতটা বলে তারপরে বলি, নিশ্চয়ই নিশ্চয়ই, প্লিজ পার্সপেক্টিভটা বলুন বলি। বলুন। 34 বছরে এমন বিভাজনের রাজনীতি করেছে যে একটাও আর শূন্যতে পৌঁছে গেছেন তারা, তাই তাদের মুখে এসব কথা সাজে না, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, এই যে আচ্ছা, আপনারাও তো পশ্চিমবঙ্গে শূন্য ছিলেন, তখন কথা বলেননি, আরে তাদের তখন কথা বলাটা সাহায্যেই তাহলে অন্যায় আপনারা ছিল। আজকে কিছু আসন পেয়েছেন, ভুলে যাবেন না ম্যাডাম। আপনারা শূন্য তাদেরকে ছিলেন না বলতে যান না, পশ্চিমবঙ্গে? তাদের সাহায্যে কিছু আসন পেয়েছেন, আগামীতে আপনারা আজ পাবেন না। পর্যন্ত ক্ষমতায় আসতেই পারেননি পশ্চিমবঙ্গে, প্লিজ তাহলে আপনাদের কিছু রুবি বলাই ম্যামের থেকে আমি যাবে না। অ্যান্সারটা শুনবো। অরিন্দম বাবু, আপনার কাছেও আসবো, আমি আগে শুনবো। সেটা মানা যায়, আপনি তো খালিস্তানি নন, তাহলে আপনি কেন এরকম বিচ্ছিন্নতা সৃষ্টি করছেন? অগ্নিদি এইটাই বলতে চেয়েছেন। বলে কাউকে বলা যায় নাকি? রুবি ম্যাম, পাগড়ি পরলেই তাকে I'm so আপনি sorry, খালিস্তানি I'm বলে so না। sorry, না প্লিজ প্লিজ, আমি এখানে সবাইকে থামাচ্ছি। রুবি ম্যাম আপনাকে, না প্লিজ, আমি সবাইকে থামাবো। রুবি ম্যাম আপনাকে একটা কথা বলছি, রুবি ম্যাম একটা কথা বলছি, খালিস্তানি প্রসঙ্গটা নয়, প্রসঙ্গটা খালিস্তানি নয়, প্রসঙ্গটা রুবি ম্যাম, আমার কথা শোনা যাচ্ছে? ম্যাম আমার কথা শোনা যাচ্ছে?
আমার কথা শোনা যাচ্ছে না শুনলে না প্লিজ অরিন্দম বাবু, অরিন্দম বাবু প্লিজ, অরিন্দম বাবু প্লিজ, রাহুল বাবু মাপ চাইলো কেন? অরিন্দম বাবু প্লিজ প্লিজ রাহুল বাবু ম্যাম ওখানকার প্লিজ শিখ প্লিজ ভাইদের অরিন্দম কাছে বাবু মাপ আমার চাইলো আমার কেন? কথাটা একবার বলতে দিন বলুন। প্লিজ অরিন্দম বাবু। আমার প্রশ্ন হচ্ছে রবি ম্যাম, প্রশ্নটা কিন্তু খালিস্তানি নিয়ে নয়, প্রশ্নটা হচ্ছে একজন কর্মরত অবস্থায় একজন পুলিশ অফিসার রয়েছেন, তিনি পাগড়ি পরলেই সে খালিস্তানি হয়ে যেতে পারে, এইভাবে কি সত্যি ডিফারেন্সিয়েট করা যায় ম্যাম? আপনি বলছেন না, ঠিকই না, যে খালিস্তানি differentiate তো প্রসঙ্গটা এরকম হয়নি। প্রসঙ্গটা খালিস্তানি প্রসঙ্গ নয়, প্রসঙ্গটা সেই কর্মরত অবস্থায় একজন ব্যক্তি রয়েছেন, একজন পুলিশ অফিসার রয়েছেন, তাকে কি করে এইভাবে খালিস্তানি বলে দেওয়া যায়? আমি আপনাকে বলছি উনি খালিস্তানি বলেননি, উনি বলেছেন আপনি তো খালিস্তানি নন, যে আপনি বিচ্ছিন্নতাবাদী হয়ে সন্দেশখালীকে বিচ্ছিন্ন বাইট শোনাবো, করতে চাইছেন। বাইট শোনাবো। আপনি বাইটটা আপনি শুনুন। একজন হ্যাঁ বাইটটা শোনান, ভালো করে শোনান। প্লিজ শুনুন। कि मैंने टर्बन पहना है तो आप लोग ये बोल रहे हैं मैंने टर्बन ना पहना होता आप मुझे बोलते खालिस्तानी। मैंने पुलिस को बोलिए, आप मेरे रिलीजन पर नहीं बोल सकते, आपके रिलीजन पर ही बोल रहा हूँ, आप मेरे रिलीजन पर नहीं बोल सकते। क्यों बोला खालिस्तानी? उन्होंने बोला अभी वीडियो में आपके रिलीजन पर कुछ बोला किसी ने? मेरे रिलीजन पर क्यों बोला? आप चाटुकारिता करते हैं, तोशामोदी करते हैं, पुलिस चाटुकारिता करता है। मैंने पगड़ी पहना तो आप मुझे खालिस्तानी बोलेंगे क्योंकि मैंने पगड़ी पहना है? ये आप लोग की हिम्मत है? ম্যাম নিশ্চয়ই আপনি শুনলেন। প্রশ্ন হচ্ছে আমি শুনতে অবশ্যই পেলাম না এখনো, বরং ভদ্রলোক এই না প্লিজ ম্যাম আমার প্রশ্নটা না প্লিজ প্লিজ না এইভাবে হয় না রুবি ম্যাম, আমার প্রশ্নটা হচ্ছে পিছন দিকে ঠেলে দিচ্ছে। আমি আমি কেন? আমি আপনার সঙ্গে তর্কের খাতিরে মেনে নিচ্ছি যে অগ্নিমিত্রা পাল কিছু বলেননি। আমি আবারও বলছি রুবি ম্যাম, আমি আবারও বলছি তর্কের খাতিরে আমিও মানছি না, প্লিজ প্লিজ না প্লিজ এইভাবে কেওয়াজ করলে হবে না প্লিজ। আমার প্রশ্নটা বলতে দিন। না না প্লিজ প্লিজ রুবি ম্যাম, আমার কথা হচ্ছে যেই ব্যক্তি কর্মরত অবস্থায় বারবার করে বলছেন যে এইভাবে খালিস্তানি আমাকে বলবেন, সেই প্রসঙ্গে অগ্নিমিত্রা পল সেই জায়গাতে একবারও কোনো প্রোটেস্ট করেছেন? একবারও কোনো প্রোটেস্ট করেছেন? তাহলে রাহুল সিনহা কেন ক্ষমা প্রার্থী? রাহুল সিনহা তাহলে কেন ক্ষমা প্রার্থী? রুবি ম্যাম, তাহলে রাহুল সিনহা কেন ক্ষমা প্রার্থী? যদি কোনো ভুল না করে থাকে রুবি ম্যাম, তাহলে রাহুল সিনহা কেন ক্ষমা প্রার্থী? আমার প্রশ্ন হচ্ছে রাহুল সিনহা কেন ক্ষমা প্রার্থী? রুবি ম্যাম, আমার নিশ্চয়ই আমার প্রশ্ন আপনার কাছে যাচ্ছে। Am I audible? ম্যাম am I audible? আমার প্রশ্ন হচ্ছে রাহুল সিনহা তাহলে কেন ক্ষমা প্রার্থী? ম্যাম আপনারা যদি ভুল না করে থাকেন তাহলে রাহুল সিনহা কেন ক্ষমা প্রার্থী? ম্যাম রাহুল সিনহা কেন রাহুল ক্ষমা সিনহা প্রার্থী? আপনাদের কথা শুনে ক্ষমা প্রার্থী হয়েছেন, উনি অগ্নিমিত্রা পলের কথা শুনে ক্ষমা প্রার্থী হননি। আপনারা ওনাকে ভুল বুঝিয়েছেন বলে উনি ওটা বলেছেন। সংবাদ মাধ্যম মানে আপনারাও এবার বলতে শুরু করলেন যে সংবাদ মাধ্যম ভুল বোঝাচ্ছে। আপনারাও সংবাদ মাধ্যমকে বলছেন ভুল, আপনারাও বলছেন সংবাদ মাধ্যম ভুল। উনি পরিষ্কার বলে দিয়েছেন এবং অগ্নিমিত্রা পলের টুইটটা আপনি দেখে নেবেন, উনিও পরিষ্কার করে বলে দিয়েছেন যে এরকম কোনো কথা বলা হয়নি। বেশ আমি একেবারে আমি অরিন্দম গোস্বামীকে সুযোগ দেব। অরিন্দম বাবু বলুন। ওখানে একবারও কনফেস করতে আমরা শুনিনি। করে বলেনি ওনাকে, ওই ভদ্রলোকই অগ্নিমিত্রা পাল এইটাও তো বলেনি, অগ্নিমিত্রা পাল ওখানে দাঁড়িয়ে এটাও বলেনি যে আপনাকে বলা হয়নি একবারও। ওনাকে বুঝিয়ে দিয়েছেন যে উনি ভুলভাল কথা বলছেন। আপনি তো প্র্যাকটিস করেন, আশা করবো আপনি যুক্তিবাদী। অগ্নিমিত্রা পাল না আমার নেই, আমি ভাবছিও না, আমি বলছি আমি অন্তত এইটুকু তো আশা করতে পারি যে আপনি যুক্তিবাদী হবেন। ঘটনা হচ্ছে অগ্নিমিত্রা পালকে যখন ওখানে বলা হচ্ছে, আচ্ছা আমি যদি বলি আপনাকে আপনি আমাকে কিছু একটা বলেছেন, আপনি এই মিডিয়ায় বসেই তো বলবেন যে আপনাকে বলিনি। আমি সবাইকে থামাবো। অরিন্দম বাবু রুবি ম্যাম প্লিজ আপনাদের দুজনকে থামাচ্ছি। না প্লিজ আপনাদের দুজনকেই থামাচ্ছি প্লিজ। অরিন্দম বাবু প্লিজ প্রটোকল প্লিজ। রুবি ম্যাম প্লিজ আমি দুজনকে থামাচ্ছি। রুবি ম্যাম আপনি কিছুক্ষণ আগে আমাকে খালিস্তানি বললেন। হ্যাঁ না
আমি তো বেশ আপনাকে দেখুন, আপনি খালিস্তানি রিয়াক্ট বলি। করলেন, আপনি রিয়াক্ট করলেন না, আপনি রিয়াক্ট করলেন মিন্স আপনি কথাটা বলেননি, আপনি কথাটা বলেননি। Actually- তাহলে সেই সময় অগ্নিমিত্রা পল তো কোনো উনি রিয়াক্ট বলেন, করেননি। আমি বলিনি। প্রশ্নটা তো এই জায়গাতে। বলার সুযোগটাই উনি বেশ পাননি। বেশ সবাই বেশ মিলে বেশ বেশ আপনারা এত- আমরা মনে হয় এনাফ ওখানে দেখতে পেয়েছি, এনাফ সুযোগ পেয়েছেন। এবার একেবারে শেষ লগ্নে চলে এসেছি, অন্তিম লগ্নে চলে এসেছি। এবার সবাইকে এক কথায় অঞ্জনের 1 মিনিট টাইম ফ্রেমের মধ্যে ফেলবো। এবার সবাইকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। বেশ রুবি ম্যাম, পুলিশ অফিসার বেশ 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 রুবি ম্যাম বুঝে গেছি। বেশ এবার একেবারে 1 মিনিট সময় দেবো, প্রথম সুযোগ দেবো অরিন্দম সরকারকে। অরিন্দম বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, যেটা মূল ঘটনা, সন্দেশখালিতে কোথাও কোনো যদি অন্যায় হয়ে থাকে, রাজ্য সরকার সেই ব্যাপারে যথেষ্ট নিজেরা চিন্তিত আছেন এবং আপনারা জানেন ডিআইজি সিআইডির নেতৃত্বে মহিলা টিম অবধি পাঠানো হয়েছে ওখানে অফিসারদের নিয়ে, যারা শুধুমাত্র এফআইআর করার জন্যে বা করানোর জন্যে নেই, তারা বাড়ি বাড়িতে যাচ্ছেন, মহিলাদের কোথাও কোনো অসুবিধা আছে নাকি, অ্যাকচুয়ালি তাদের উপরে কোনো রকম কোনো অন্যায় হয়েছে কিনা সেগুলো সব খবর নিচ্ছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলার মানুষের আশীর্বাদে মুখ্যমন্ত্রী আছেন এবং বাংলার আশীর্বাদ তার আগামী দিনেও প্রয়োজন এই ধরনের মৌলবাদী শক্তিকে রুখতে, এবং তার জন্যে বাংলার প্রত্যেকটি মানুষকে রক্ষা করার দায়িত্ব তার আছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা করছেন। এনাদের উদ্দেশ্য সন্দেশখালিকে শান্ত করা নয়। যদি সেটা হতো, আজকে চোপড়ার বুকে যখন 4টে জলজ্যান্ত ফুটফুটে শিশু মারা গেল বিএসএফের গলতিতে, সেখানে কিন্তু কোনো মানবাধিকার কমিশনকে যেতে দেখা যায়নি, সেখানে কোনো মহিলা কমিশন না, কোনো শিশু কমিশন না, কোনো এসটি নয়, কোনো কমিশনের কেউ যায়নি। আসল উদ্দেশ্য ছিল সন্দেশখালি বলে বলে একটা কিছু তৈরি করা, যেটাতে এনাদের পলিটিক্যাল বেনিফিট হয়, সেটা হয়নি। মানুষ সেখানে এরকম কিছু বলেনি, সেটাতে এনারা এখন পাগল হয়ে গেছে। সনাতন বাবু বলুন, বলুন। যে ঘটনাটা, বিজেপির যে রাজনীতি, আজকে এই যে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছে, করা উচিত, সমর্থনও নিশ্চয়ই পাবে, কিন্তু এই বিজেপি সারদা নারদায় অভিযুক্ত, তৃণমূল পরিত্যক্ত, তাদেরকে নেতা বানিয়ে যে আন্দোলন করছে, সেই আন্দোলনের ফল কি হতে পারে? ফলে এইটা সন্দেশখালীর মানুষকে ভাবতে হবে। আজকে শুধু যে বলছে, এই যে আমার তৃণমূলের যিনি প্রতিনিধি আছেন বলছেন যদি কিছু ঘটে থাকে, এত বড় ঘটনাগুলো পরপর দেখানো হচ্ছে, তারপরেও যদি বলছে যদি কিছু ঘটে, মহিলারা যাচ্ছেন বাড়ি বাড়ি, কি বলছেন যে আপনার যা ক্ষতি হয়েছে, যে লিজের টাকা পাননি, সেটা যদি দিয়ে দিই তাহলে তো তৃণমূলটা করবেন তো, এই কথাটা জিজ্ঞেস করতে যাচ্ছেন। ওখানে কোনো রকম এফআইআর করতে, সাময়িকভাবে যে জিনিসটাকে দুষ্কৃতিকারীদের যে ধরা, আজকে শাহজাহানকেও অ্যারেস্ট করছে না তাদের দলের সম্পদ বলে, যেভাবে তপন শুকুর একসময় সিপিএম এর সম্পদ ছিল, তেমন ভাবে আজকে শাহজাহান তৃণমূলের সম্পদ, আগামী দিনে যারা ক্ষমতায় আসতে চাইছে তাদেরও সম্পদ হয়ে উঠবে কিনা, এটা আগামী ভবিষ্যৎ। এবার একেবারে চলে যাবো রুবি ম্যামের কাছে। রুবি ম্যাম, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, প্লিজ। রুবি ম্যাম বলুন। আমি একটা প্রশ্ন করব না, একটা স্টেটমেন্ট দেব। এই সমস্ত মহিলা পুলিশরা, ডিআইজি, একজন মহিলা ডিআইজি, তার নেতৃত্বে কিছু মহিলা পুলিশ গিয়ে একটা কথা, সমস্ত কথা শোনার পরে লাস্টে একটা কথা বলে আসছেন যে আপনারা যদি এই কথাগুলো প্রমাণ করতে না পারেন, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের ওপরে এটার আপনাদের এগেনস্টেই তার ব্যবস্থা নেওয়া হবে। কাজে এটা কি সাহস দেওয়ার জন্য যাচ্ছেন না ধমকি দেওয়ার জন্য যাচ্ছেন, সেটাই আমি জানতে চাইছি। কি বলেছি? আপনার এখনো সময় শেষ হয়নি, আপনি বলতে পারেন। আচ্ছা, বলতে পারি তো? নিশ্চয়ই, প্লিজ। আচ্ছা, এইটাই হলো ব্যাপার। আর মমতা ব্যানার্জি তো নিজেই বলে দিয়েছে যে প্রমাণ না করতে পারলে ধর্ষণের আমি বিশ্বাস করি না। উনি আসলে সুপ্রিম কোর্টের আইনটাই, উনি নিজেকে যদি আইনজীবী বলেন, উনি তা আসলে জানেন না। সুপ্রিম কোর্ট বলছে কোন মহিলা যদি বলেন আমি ধর্ষিতা, তাহলে সঙ্গে সঙ্গে এফআইআর নিতে হবে এবং যার বিরুদ্ধে বলা হয়েছে তাকে অ্যারেস্ট করতে হবে। তারপরে
যেটা করতে হবে সেটা সে হলো যে ওটার আপনার সময় শেষ। করতে হবে, প্রমাণ করতে হবে। বেশ, বেশ, এটা বেশ। পরে বেশ, wind up কিন্তু করুন, শেখ wind up করুন। শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে যেটা বলা হয়েছে বেশ। সেটার এখনো পর্যন্ত বেশ। কোন রকম অ্যারেস্ট হয়নি। শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা বেশ হয়েছে বেশ 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 আপনার হয়েছে সময় শেষ। বাকি এবার একেবারে দুজনকে অরিন্দম ছেড়ে গোস্বামীর কাছে দেওয়া আসবো। অরিন্দম বাবু, আপনার 1 আচ্ছা। মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। অরিন্দম বাবু বলুন। আমাকে বলছেন কি? হ্যাঁ, অরিন্দম গোস্বামী, আপনাকে বলছি বলুন। আচ্ছা, দেখুন, ঘটনা হচ্ছে সন্দেশখালির যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যাটা কেবল রাজনৈতিক সমস্যা নয়, এটা একটা সামাজিক সমস্যা। সেই সামাজিক সমস্যার জায়গায় দাঁড়িয়ে আজকে এলাকার মানুষ একজোট হয়েছেন। এটাকে রাজনৈতিক রং দিতে চাওয়া, এটা তৃণমূলের লড়াই, এটা বিজেপির লড়াই, এটা কংগ্রেসের লড়াই, এটা সিপিএম এর লড়াই, এটা সবার লড়াই। এইটাকে যদি আজকের সরকার একটা রাজনৈতিক রং দিতে চায় তাহলে সেটা সরকারের কেবল ভুল নয়, সেটা সরকারের অন্যায় হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যারা বলেন মমতা ব্যানার্জি খুব সংবেদনশীল ইত্যাদি 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 ইত্যাদি, তাদের কাছে অনুরোধ করব আপনারা এইটাকে সামাজিক প্রেক্ষাপটেই দেখুন, আর এই সামাজিক সমস্যাটাকে সেই জায়গা থেকে মেটানোর চেষ্টা করুন। সেটা যদি না হয় আগামী প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না। দেখুন, তৃণমূল হয়তো এরপরেও সন্দেশখালিতে জিতবে, পশ্চিমবঙ্গে থাকবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হবে, কিন্তু যাই হোক না কেন এই যে সামাজিক অবক্ষয়টা তৈরি হয়েছে, যেই পরিবারগুলো সাফারার, সেই পরিবারগুলোর আজকে দেখতে পাচ্ছে যে তার মাকে, তার বোনকে, তার স্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে এরকম ভাবে, তারপরেও মমতা ব্যানার্জি তাদের পাশে থাকেনি। তারা কিন্তু মমতা ব্যানার্জিকে ব্যক্তিগতভাবে ক্ষমা করতে পারবে। বেশ 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 আপনার সময় শেষ। আপনাদের চারজনকেই অশেষ ধন্যবাদ ট্রাইব টিভিতে আসার জন্য, এক কথায় অঞ্জনে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, ঘটনা সন্দেশখালিতে হোক, যা ঘটনা ঘটেছে রাজনীতিকরণ করার চেষ্টা হোক কিংবা না হোক, সন্দেশখালি জ্বলছে, এটা একেবারে সত্যি কথা। এবং সেই সন্দেশখালির জন্য পরবর্তীকালে লোকসভা নির্বাচনে কি প্রভাব ফেলে সেটা তো জনতা জনার্দনই বলবে। আর এরকমই টান শো দেখার জন্য ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইব টিভির পর্দায় এক কথায় অঞ্চলে। নমস্কার।